হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। বিগত দিনগুলিতে যেমন আমরা জীবন বিজ্ঞানের ক্লাস নিয়ে হাজির হয়েছিলাম, আজকে আমরা কিন্তু ভৌত বিজ্ঞানের ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেখো, বেশি কথা বলবো না, প্রথমেই ক্লাসের দিকে মনোযোগ দিব। আর হ্যাঁ, যারা আমাদের অনলাইন কোচিং ক্লাসে ভর্তি হতে চাইছো, অবশ্যই নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। এখানে ডিটেলসে পড়ানো হয়, সমস্ত কিছু ক্লাস দেখে নাও যে কেমন সুন্দরভাবে ক্লাস হচ্ছে। দেখো, এখানে তো আমরা এমসিকিউ করাচ্ছি, এগুলো আমাদের পড়ানো হয়েছে, তো এমসিকিউ করাচ্ছি। তো আমরা যখন অনলাইন ক্লাস আমাদের যেটা হচ্ছে আর কি, সেখানে আমরা ডিটেলসে পড়াই, সুন্দরভাবে বুঝিয়ে দেয়, একটার সঙ্গে একটা লিঙ্কেড কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, সব কিছু বুঝিয়ে দেয়। সেটা তোমরা ক্লাস দেখলেই বুঝতে পারবে। তোমরা এমসিকিউ সলভ দেখলেই বুঝতে পারবে যে কীরকম ক্লাস আমাদের অনলাইনতে হয়। ঠিক আছে, যারা ক্লাস করতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সমস্ত কিছু ডিটেলসে আরেকবার জেনে বা বুঝে নিতে পারো। চলো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো 20 কিসের একক। দেখো, টোটাল 4টা অপশান রয়েছে। 1 নম্বর হচ্ছে চৌম্বক প্রাবল্য, 2 নম্বর হচ্ছে চৌম্বক আবেশ, 3 নম্বর হচ্ছে আলোর প্রাবল্য এবং 4 নম্বর হচ্ছে তেজস্ক্রিয়তা। এবার দেখো, 20 সম্পর্কে জানতে গেলে আমাদেরকে আগে সবগুলো একটু ডিটেলসে জেনে নিই। দেখো, প্রথমত বলি চৌম্বক প্রাবল্য, চৌম্বক আবেশ। দেখো, চৌম্বকের কথা যেহেতু আছে এবং আলোর কথা যেহেতু আছে, এগুলো কিন্তু একটা হবে না, কারণ 20 কথাটির সম্পর্ক হচ্ছে এই তেজস্ক্রিয়তার সঙ্গে। ঠিক আছে, কার সঙ্গে? তেজস্ক্রিয়তার সঙ্গে। এবার একটু ভালোভাবে বলি তেজস্ক্রিয়তা ব্যাপারটা ঠিক কি। তা হেনরি বেকারেল নামে একজন বিজ্ঞান ছিল। তেজস্ক্রিয়তা হচ্ছে পরমাণুর যে নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস কিন্তু বিভিন্ন প্রকার রশ্মির সঞ্চারণ ঘটায়। মনে আছে পরমাণুর গঠন? যারা আমাদের পেট ব্যস্ত রয়েছে তারা তো জানবে, যখন পরমাণুর গঠন আমি পড়িয়েছিলাম, ঠিক আছে, তখন হয়তো বুঝতে পারবে। এবং এটা লাইভ ক্লাস, প্রত্যেক নিচে কমেন্ট করে জানাও যারা রয়েছে আমাদের পেট ব্যস্ত থেকে। ঠিক আছে, আর অ্যান্সারগুলো সঠিক কিন্তু তোমরা দেবে, আর যারা নেই তারাও কিন্তু তোমাদের নাম জানাবে। এবং তোমরাও কিন্তু যদি জেনে থাকো যে কি পরমাণু নিউক্লিয়াসে কি রয়েছে না রয়েছে, সব কিন্তু যদি জেনে থাকো অবশ্যই নিচের কমেন্টে কিন্তু জানাবে। ঠিক আছে, চলো, এই যে এখান থেকে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি কিন্তু সঞ্চারিত হয়। কি বললাম? এখান থেকে আলফা, বিটা, গামা রশ্মিগুলো সঞ্চারণ কিন্তু ঘটে। ঠিক আছে, এবার কি বললাম যে 20 কিসের একক। ঠিক আছে, তাহলে 20 যখন যেহেতু সম্পর্কিত রয়েছে তেজস্ক্রিয়তার সঙ্গে, তাহলে পরমাণু নিউক্লিয়াস থেকে কি হয়? বিভিন্ন প্রকার রশ্মির কিন্তু সঞ্চারণ ঘটে, যেমন আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। ঠিক আছে, এবার 20 ভালো করে রাখো, 20 কিন্তু তেজস্ক্রিয়তার একক। কার একক? অপশন ডি, তেজস্ক্রিয়তার একক। এটা আবিষ্কার করেছিল কে? হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা সম্পর্কে ধারণা দিয়েছিলেন। আর এটা মনে রাখবে যে তেজস্ক্রিয়তা একক হচ্ছে যেটা 20, এটা কিন্তু এসআই একক না। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে কি জানো? বেকারেল। ঠিক আছে, কি বললাম? তেজস্ক্রিয়তা একক হচ্ছে বেকারেল। এবার পরীক্ষায় হয়তো এই প্রশ্ন কখনো কখনো তোমাদেরকে দিয়ে দেয় যে কত বেকারেল সমান কত 20। মনে রাখবে যে 300, এটা খাতা এখনই নোট করো, 370 কোটি। ঠিক আছে, একটু ভালো করে লিখে দিচ্ছি আমি, লিখে নাও। 370 কোর মানে কোটি, 370 কোটি বেকারেল সমান 1 20। ঠিক আছে, ডিটেলসে পড়তে শেখো তোমরা, মুখস্থের প্রতি এবং কয়েকটা হাতে গোনা এমসিকিউর উপর কান দেবে না। অনেক চ্যানেলে শুধুমাত্র এমসিকিউ করিয়ে চলে যায়, ডিটেলসে কেউ পড়ায় না। তো এই জন্য বলি, যখন পড়বে ভালো করে বুঝতে শেখো তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয়তার এসআই একক। পরীক্ষায় যদি প্রশ্ন দেয় তেজস্ক্রিয়তার এসআই একক কি, বা তুমি হয়তো পড়েছো যে 20 হচ্ছে তেজস্ক্রিয়তার একক, এটা একদমই না। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। যদি শুধু দেয় যে তেজস্ক্রিয়তা একক কি, তখন কিন্তু হচ্ছে 20। আর 370 কোটি বেকারেল সমান কিন্তু 1 20। চলো, নেক্সট প্রশ্ন আসা যাক। ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে কোন গ্যাস থাকে? টোটাল 4টা অপশন রয়েছে, অক্সিজেন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, জিনিয়াস রয়েছে, আর নাইট্রোজেন রয়েছে। মনে রাখবে যে ইলেকট্রিক বাল্ব যেগুলো তৈরি আর কি, একটা ইলেকট্রিক বাল্ব তোমরা প্রত্যেকে দেখেছো। ইলেকট্রিক বাল্ব কি করে? আমরা যখন রাতের বেলা আঁধার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন কিন্তু সেটা আলোর সঞ্চার ঘটায়। তাহলে সেই ইলেকট্রিক বাল্বের ভেতরে সর্বদা কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে, এবং সেই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে কিন্তু একটা নাইট্রোজেনও পড়ছে। ঠিক আছে, নাইট্রোজেনও কিন্তু পড়ছে। তো ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে কিন্তু নাইট্রোজেন গ্যাস থাকে। কি থাকে না? নাইট্রোজেন গ্যাস কিন্তু থাকে। কার্বন ডাইঅক্সাইড থাকবে না, মোটেও থাকবে না। কি করবে? কার্বন ডাইঅক্সাইড যে কোথাও জমে থাকে সেটা বাস্ট করে দেয়। অক্সিজেনও থাকছে না, জিনিয়াসও থাকছে না, তাহলে কি থাকছে? নাইট্রোজেন কিন্তু থাকছে। নেক্সট প্রশ্ন আসছি, 3 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোনটি একটি ধাতু, আচ্ছা এটা ধাতু গল্প হয়েছে, এটা ধাতু কল্পের হতো। ঠিক আছে, ধাতু কল্পের উদাহরণ নাই। দোস্তা, অ্যান্টিমনি, আর্সেনিক নাকি টিন? তোমার কোনটি মনে হচ্ছে নিচে কমেন্টে, তোমার যেটা সঠিক মনে হচ্ছে, 2 এর দাগের এ হলে এ, 3 এর দাগের বি হলে বি, প্রত্যেকে কমেন্টে জানাও। যারা দেখছো প্রত্যেকে কমেন্টে জানাও, আর ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা লাইভ রয়েছে এই মতো প্রত্যেকে দেখতে পাচ্ছি, প্রত্যেকের নামও কিন্তু দেখতে পাচ্ছি, কারণ এত নাম নেওয়া সম্ভব নয়। সো প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, এবং ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু তাও কমেন্টে জানাও। দেখো, 3 নম্বর হচ্ছে নিম্নোক্ত কোনটি একটি ধাতু কল্পের উদাহরণ নাই? টোটাল 4টা অপশন, দোস্তা, অ্যান্টিমনি, আর্সেনিক, টিন। তোমার মনে হচ্ছে কোনটা সঠিক?
দেখা যাক এখন ধাতু কল্প ব্যাপারটা কি। আমরা প্রত্যেকে জানি ধাতু রয়েছে আর অধাতু রয়েছে, তাহলে মাঝ থেকে এই হরিদাস ধাতু গল্পটা আবার কবে থেকে এলো? মনে রাখবে ধাতু মানে যেগুলো কিন্তু খুব জোরালো, মানে যারা তড়িতের সুপরিবাহী এবং তাপের অত্যন্ত সুপরিবাহী। অধাতু মানে কি তাপ তড়িতের কুপরিবাহী, মানে এর মধ্য দিয়ে তাপও যাবে না তড়িতও যাবে না। ঠিক আছে, তুমি ভাবো একটা লোহার দণ্ডকে তুমি ধরো একটা আগুনের আঁচে রেখে হাত থাকবে, কি হবে? তোমার হাতটা প্রচন্ড গরম হয়ে যাবে, কারণ কি তাপের সঞ্চার ঘটছে। যেখানে কারেন্ট আসছে সেখানে তুমি একটা লোহার দণ্ডকে ধরবে, দেখবে এমন একটা শক মারবে তুমি উল্টে ছিটকে কোথায় গিয়ে পড়ে গিয়েছো, কারণ কি এগুলো হচ্ছে ধাতু। আর অধাতু কি? আচ্ছা এটাকেও কিন্তু করতে যেও না কারেন্টের সঙ্গে কিন্তু বা তাপের সঙ্গে কিন্তু ছেলে খেলাকেও করতে যেও না, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম। অধাতু কি? এবার তুমি একটা কি করবে, একটা ধরো প্লাস্টিকের দণ্ডকে নেবে, প্লাস্টিকের দণ্ডটাকে নিয়ে যেদিক থেকে কারেন্ট আসে সেদিকে তুমি একটুখানি টাচ করবে, কিছু যাবে না, ঠিক আছে, তোমার কিচ্ছু হবে না, ঠিক আছে, অধাতু। এবার দেখো ধাতু কল্প মানে অল্প অল্প সেখানে তাপ ও তড়িতের সঞ্চারণ ঘটে, মানে তাপ এবং তড়িৎ অল্প যাবে। যেমন ধরো তুমি হয়তো শুনে থাকবে যে খুব খুব কম পরিমাণে যে ধাতু কল্প, যেমন ধরো সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো প্রত্যেক কিন্তু ধাতু কল্প, মানে এদের মধ্য দিয়ে অল্প পরিমাণে কি হয় কারেন্ট, মানে যে তড়িৎ এবং হচ্ছে তাপ যা আসা করে। এবার মনে রাখবে যে ধাতু কল্পগুলো কিন্তু কোথায় থাকে? আমাদের যে পি ব্লক, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, প্রত্যেকটা নাম শুনেছো। পরীক্ষায় কোনো কোনো প্রশ্ন দেয় ধাতুগুলি কোন ব্লকে থাকে, সর্বদা মনে রাখবে ধাতুগুলো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। কি বললাম? ধাতুগুলো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লকে উপস্থিত। অধাতুগুলো কোথায় উপস্থিত? না, অধাতুগুলো কেবলমাত্র এস এবং পি ব্লকে উপস্থিত। ঠিক আছে, কি বললাম? ধাতুগুলো হচ্ছে এস, পি, ডি, এফ ব্লক উপস্থিত, অধাতুগুলো এস ও পি ব্লক উপস্থিত এবং ধাতু কল্পগুলো কেবলমাত্র পি ব্লক উপস্থিত। তাহলে এখান থেকে প্রশ্ন, ধাতু কল্পগুলো কোন ব্লক উপস্থিত? না, ধাতু কল্প কিন্তু পি ব্লক উপস্থিত। এবার বলেছে নিম্নলিখিত কোনটি ধাতু কল্পের উদাহরণ নয়। এবার তুমি দেখো, আমি বলে দিলাম আর্সেনিক একটি ধাতু কল্প, অ্যান্টিমনি একটি ধাতু কল্প, দোস্ত একটি ধাতু কল্প, ঠিক আছে, তাহলে কোনটা নয়? না, টিন একটি কিন্তু ধাতু কল্পের উদাহরণ নয়, কারণ টিন হচ্ছে অত্যন্ত পরিমাণে তাপ এবং তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসো। 4 নম্বর বলেছে নিম্নলিখিত কোন পদার্থটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক? নিম্নলিখিত কোন পদার্থটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক, মানে যার মধ্য দিয়ে তড়িৎ যা আসা করে না, কার মধ্য দিয়ে? যারা দেখছো একটু লাইক করে দেবে, এত কষ্ট করে পিডিএফ টাইপিং করে ক্লাস করাই, কিন্তু সত্যি কথা বলতে লাইকটা খুবই কম দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করে দিও। এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো, তোমার ডিস্ট্রিক্টের নামটা কিন্তু জানিয়েছো। স্যার আমি আপনার ক্লাস রোজ দেখি, আমার বাড়ি বাঁকুড়া, আমার বাড়ি জলপাইগুড়ি, আমার বাড়ি কোচবিহার, আমার বাড়ি হুগলি, আমার বাড়ি কলকাতা, যেখান থেকে দেখছো, আমার বাড়ি আলিপুরদুয়ার, যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু নামটা জানিয়েছো, তোমার যে ডিস্ট্রিক্টের নাম মানে জেলার নামটা জানিয়েছো। নিম্নলিখিত কোন পদার্থটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক, মানে তাপ তার মধ্যে কিন্তু যাবে কিন্তু তড়িৎ যাবে না, ঠিক আছে, সেটা হচ্ছে কি অভ্র। ঠিক আছে, সীসা, সিলিকন, বিসমাথ এগুলো একটাও না, সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ, অভ্র। আচ্ছা, এবার দেখো যারা আমাদের পেড ক্লাস সম্পর্কে জানতে চাও, একটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। এখানে কিন্তু ডিটেলসে 7 দিন ক্লাস হয় 7টা করে, ঠিক আছে, 7টা করে ক্লাস হয়, উইথ ওই 7 দিন ক্লাসের সাথে কিন্তু এক্সট্রা করে 2 দিন মক হয়, মানে যে চ্যাপ্টারগুলো পড়ানো হয় তার কিন্তু মক হয়। পড়ানো সম্পর্কে যদি বলি, প্রথমে তোমাকে ডিটেলসে পড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে, প্রথমে তোমাকে ডিটেলসে চ্যাপ্টার ভিত্তিক পড়িয়ে দেওয়া হবে, তারপর সেখান থেকে এমসিকিউ সলভ করিয়ে দেওয়া হবে, লাইন বাই লাইন যে কতগুলো এমসিকিউ সেখান থেকে হতে পারে সেই এমসিকিউ সলভ করে দেবে, তারপর সেখান থেকে একটি করে কিন্তু মক টেস্ট নেওয়া হবে এবং রোজকার পিডিএফ এবং সাজেশন বা নোটস কিন্তু আপলোড করে দেওয়া হবে। তোমরা চাইলে ক্লাস চলাকালীন খাতায় নোট করতে পারো, অথবা পিডিএফ দেবো কিন্তু নোটস বা সাজেশনগুলো তোমার খাতায় নিতে পারো, অথবা প্রিন্ট আউটও করতে পারো। এবং কোর্স ফিজ অত্যন্ত কম, মাত্র 999 টাকা হয়ে গিয়েছে, ঠিক আছে, কত না, মাত্র 999 টাকা কোর্স ফিজ রয়েছে। যারা অ্যাডমিশন নিচ্ছ না, এদিক ওদিক ভাবছো নেবো কি নেবো না, আমি গ্যারেন্টি দিতে পারি যে তোমরা 100% ভরসা নিয়ে অ্যাডমিশন নিতে পারো, অন্তত ঠকবে না, এটুকু আমি বলবো, অন্তত ঠকবে না। যথেষ্ট ভালোভাবে ক্লাস কিন্তু এখানে হয়, তোমার সমস্ত কিছু, তোমার যে কোনো প্রবলেমকে আমরা কিন্তু মান্যতা দিই। তুমি ক্লাস চলাকালীন কোনো সমস্যা হলে আমাদেরকে বলতে পারো, ক্লাস শেষে কোনো সলিউশন না পারলে তাও বলতে পারো, একদম ফ্রেন্ডলি, টিচারদের সঙ্গে স্টুডেন্টদের ব্যাপারটাকে এখানে ফ্রেন্ডলি, ঠিক আছে, যারা ক্লাস করেছে তারা কিন্তু অলরেডি জানে। চলো নেক্সটে আমরা আসছি, নিম্নলিখিত কোন পদার্থটি আছে, এটা হয়ে গেল না। আচ্ছা, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি? ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম হচ্ছে কি? না, মনে রাখবে ফ্লোরিন। এবার মনে রাখবে যে কীভাবে মনে রাখবে, কারণ মনে রাখবে যে এগুলো কিন্তু 17 নম্বর শ্রেণীতে কিন্তু এগুলো অবস্থান করে।
এগুলো কিন্তু 17 নম্বর যে ফেনিটা রয়েছে আমার আর কি 17 নম্বর ফেনিটা, সেই 17 নম্বর ফেনিটাতে কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, এবার এই 17 নম্বর ফেনিতে যখন অবস্থান করে তখন মনে রাখবে যে ফ্লোরিন রয়েছে, ক্লোরিন রয়েছে, ব্রোমিন রয়েছে এবং হচ্ছে আয়োডিন রয়েছে। এবার ঠিক ক্রমটা কেমন হয়, তড়িৎ ঋণাত্মকতার ক্রমটাকে, ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, ক্লোরিন হচ্ছে 2 নম্বর তড়িৎ ঋণাত্মক মৌল, ব্রোমিন হচ্ছে 3 নম্বর এবং আয়োডিন হচ্ছে 4 নম্বর। এরপর এখন রয়েছে আরও রয়েছে অ্যাফটানিন রয়েছে, কিন্তু এগুলো হবে না, এই 4টে নিয়েই হচ্ছে কথা। তো 1 নম্বর হচ্ছে ফ্লোরিন কিন্তু সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। এবং এদের ক্রমটা ফ্লোরিন 1 নম্বরে, ক্লোরিন হচ্ছে 2 নম্বর, ব্রোমিন 3 নম্বর, আয়োডিন হচ্ছে 4 নম্বর। অফটক সূত্রের প্রণেতাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অফটক সূত্রের প্রণেতা কিবার প্রশ্ন। অফটক সূত্রের প্রণেতা হচ্ছে, তোমাদের যেটা মনে হয় অবশ্যই জানো, দেখো আরএনএস হচ্ছে অ্যাসিড ক্ষার নিয়ে কথা বলেছিল। আরএনএস বলেছিল জলীয় দ্রবণে যারা বিয়োজিত হয়ে H+ আয়ন দেয় সেগুলো হচ্ছে অ্যাসিড, যারা H- দেবে তারা হচ্ছে ক্ষার, এরকম বলেছিল। কিন্তু আরএনএফ এর কথাকে, এটা হচ্ছে আরএনএফ অফটক সূত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ডাল্টনের পরমাণু পদের নাম শুনেছো, নিউটন জানো যে ফিজিক্সের লগুলো আবিষ্কার করেছে, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, নিউটন ল জানো তো, ঠিক আছে। তো নিউটনেরটাও না। আচ্ছা, ডাল্টন হলো আরএনএফ না, তাহলে এখানে সঠিক উত্তর নিউল্যান্ড। কি না, নিউল্যান্ড হচ্ছে অফটক সূত্রের প্রণেতা ছিলেন। গান মেটালে কোন ধাতুটি থাকে না? এবার তোমরা অনেকে গান মেটাল ফুলেছ। গান মানে তো বন্দুক, বন্দুক ধাতু মানে কি, যে ধাতুটা বন্দুক তৈরি হয় সেটাকে বলা হচ্ছে গান মেটাল। এই গান মেটালটা দেখতে একটু লাল টাইপের, কেমন দেখতে না, লাল রঙের গান মেটালটা একটু দেখতে, মানে যে ধাতুটা আর কি গান মেটালে থাকে সেটা হালকা লাল কালারের কিন্তু দেখতে হয়, একটু খেয়াল রাখবে, লাল কালারের দেখতে হয়। ঠিক আছে, এবার লাল কালারে যখন দেখতে হবে, তোমরা ভাবো এখানে কি থাকতে পারে, লাল রং যেহেতু এখানে ইউজ হচ্ছে, তার মানে নিশ্চয়ই ধরে রাখো এখানে কিন্তু লোহা কিন্তু অবশ্যই থাকছে। তাহলে লোহা থাকছে, ঠিক আছে। সঙ্গে কি থাকে, এবার দেখো গান মেটাল মানে অ্যাকচুয়ালি পিতল, ঠিক আছে, অ্যাকচুয়ালি পিতল, লাল পিতল। গান মেটালের অপর নাম হচ্ছে কিন্তু লাল পিতলটা, লাল কালারের ঠিক দেখতে হয়, সেটা হচ্ছে গান মেটাল। এবার এই লাল পিতলটা না খুব শক্তিশালী একটা পিতল, যাকে খুব সহজে ভাঙা যায় না, খুব সহজে রোদ জল যাই পাক না কেন খুব সহজে কিন্তু এটা ক্ষয়ে যায় না। তাই জন্য বন্দুকে বা বন্দুকের গুলি তৈরিতে, এছাড়াও বিভিন্ন প্রকার বড় বড় যেগুলো খুব উচ্চ ক্ষয়শীল আর কি, সেই রকম মানে যেগুলো খুব প্রয়োজনীয় মানুষের জীবনে, সেরকম কোনো কিছু পদার্থ তৈরিতে এই পিতলটা ব্যবহার করা হয়। এবার এটা একটু লাল পিতল যেহেতু, তার মানে ফেরিক তো থাকছে, এটা নামই লাল পিতল, গান মেটাল মানে, তো ফেরিক তো থাকছেই। ফেরিকের সঙ্গে কী থাকছে, পিতল, তাহলে পিতলের সঙ্গে কী থাকে, পিতাজি মানে তামা জিঙ্ক, তাহলে পিতাজি, এই সূত্র দিয়ে মনে রাখবে যে পিতলে থাকে তামা জিঙ্ক। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন দিয়ে যায় পিতলে কী থাকে, মনে রাখবে যে পিতলে থাকে পিতাজি। তার মানে কি ব্যাপারটা হলো, দেখো পি ফর পিতল, তা ফর তামা, জি ফর জিঙ্ক, তাহলে পিতল মানেই তামা আর জিঙ্ক কিন্তু তার মধ্যে থাকছে। এবং এখানে যেহেতু বলেছে লাল পিতল, তার মানে ফেরিক, জিঙ্ক, তামা, তাহলে দেখো এখানেতে জিঙ্ক রয়েছে, টিন রয়েছে, তামা রয়েছে, ক্রোমিয়াম রয়েছে, তাহলে এখানে কি হবে, ক্রোমিয়াম কিন্তু এখানে থাকে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ, ক্রোমিয়াম। নেক্সট প্রশ্নে চলে এসো, ঠিক আছে। পর্যায় সারণীর কোন পর্যায়টা অসম্পূর্ণ? মনে রাখবে পর্যায় সারণীর সপ্তম পর্যায়টি, 7 নম্বর পর্যায়টা অসম্পূর্ণ। এবার এই সপ্তম পর্যায়টা তোমরা প্রত্যেকে জানো যে 17টা কিন্তু গ্রুপ বা শ্রেণী রয়েছে এবং 7টা কিন্তু পর্যায় রয়েছে। তোমরা তো জানো যে পর্যায় সারণী, যে মেন্ডেলিপের যে পর্যায় সারণী রয়েছে, সেই মেন্ডেলিপ যে পর্যায় সারণী সম্পর্কে যখন বলেছিল আর কি, তো সেখানে দেখা যায় যে টোটাল আধুনিক পর্যায় সারণীতে 7টা পর্যায় এবং কিন্তু 17টা গ্রুপ কিন্তু রয়েছে, ঠিক আছে, 17টা গ্রুপ কিন্তু রয়েছে। এবং গ্রুপগুলো রয়েছে তোমার হচ্ছে কি বরাবর না, শ্রেণীগুলো রয়েছে উলম্ব বরাবর, মানে নিচের দিক, উপর থেকে নিচে বরাবর রয়েছে শ্রেণী, এবং পর্যায় রয়েছে কি বরাবর না, আড়াআড়ি মানে অনুভূমিকভাবে কিন্তু রয়েছে পর্যায়গুলো। খেয়াল লাগে, পর্যায় থাকে অনুভূমিকভাবে, শ্রেণী বা গ্রুপ থাকে কিন্তু কিভাবে, উলম্ব হবে। এবং এই সপ্তম পর্যায়ে এমন কিছু মৌল রয়েছে যেগুলো সম্পর্কে বৈজ্ঞানিকরা কোনো ধারণা দিতে পারছে না, তার জন্য কিন্তু এই পর্যায়টা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ রাখা হয়েছে। আচ্ছা, নেক্সট আসো হিমমিশ্রের তাপমাত্রা। হিমমিশ্র ব্যাপারটা ঠিক কি, হিমমিশ্র অ্যাকচুয়ালি বরফ কুলপি খেয়েছো, কেমন খেতে, বরফ থাকে নুন থাকে, তাই না? এবার এই বরফ ও নুনে 3 ভাগ বরফ থাকবে, 1 ভাগ নুন থাকবে, এই মিশ্রণটা বলে হিমমিশ্র। এই হিমমিশ্রটা ব্যবহার করা হয় মাছ মাংস যাতে এরা পচে যায় সেই সংরক্ষণে, এবং এটার তাপমাত্রা -23 ডিগ্রি সেন্টিগ্রেড। কত, -23 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু পচনশীল, মানে কোনো কিছু যাতে না পচে না যায় তার জন্য ব্যবহার করা হয়। কুলপিতেও কিন্তু অনেক সময় হিমমিশ্রটা আর কি কুলপি টাইপের, ঠিক আছে, মানে বরফ আর নুন যেহেতু মিশিয়ে কুলপি করা হয়, দেখেছো তো, তো সেরকম আর কি হিমমিশ্রটি, ঠিক আছে। এখানে 3 ভাগ থাকবে বরফ আর 1 ভাগ থাকবে নুন, যার উষ্ণতা হচ্ছে -23 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, মানুষের হাত কোন শ্রেণীর লিভার?
দেখো মানুষের হাতে তৃতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার কেন? মানুষের হাতে একটা ছবি আঁকে, আমি ভালো ছবি আঁকতে পারি না যদিও, ঠিক আছে। তো মানুষের হাতের ছবিটা তো সাপোজ ধরো এরকম একটা মানুষের হাত হয়। তো দেখো তুমি যখন হাতটা দিয়ে কাজ করছো, এখানে কী পাচ্ছে? একটা অবলম্বন পাচ্ছে, এখানে কী পাচ্ছে? একটা অবলম্বন পাচ্ছে, এবং অবলম্বন পাওয়ার সাথে সাথে এখানে তোমার কী হচ্ছে? কাজ হচ্ছে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা ঠিক কি হচ্ছে? একটা অবলম্বন পাচ্ছে, আর হচ্ছে কি হচ্ছে না, একটা হচ্ছে কাজ কিন্তু এখানেতে পাচ্ছে, ঠিক আছে। তাহলে একটা অবলম্বন একটা কাজ, যেহেতু একদিকে অবলম্বন পাচ্ছে আর একদিকে শুধু কাজ পাচ্ছে, মানে কাজ মানে কি, এখানে ভার সহ্য করতে হচ্ছে তোমার। একদিকটা কি হচ্ছে না, ভার নিচ্ছে। তো ধরো তুমি একটা কোনো কিছুকে চাগাতে চাইছো, সাপোজ ধরো আমি বললাম যে তুমি একটা বড় একটা বস্তুকে চাগাতে চাই, লোহার একটা বস্তুকে, তোমাকে একদিকে কিন্তু ভার নিতে হবে, মানে একদিকে ওজনটা নিতে হচ্ছে, ঠিক আছে। আর একদিকে হচ্ছে অবলম্বন, মানে তোমাকে এখানে কেউ তো হাতটার উপর জোর দিতে হবে, একদিকে অবলম্বন পাচ্ছ, একদিকে ভার নিতে হচ্ছে। তাহলে তোমার কি এরকম যদি কোনো হয়, তাহলে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ে, ঠিক আছে। আর কি উদাহরণ হতে পারে তৃতীয় শ্রেণীর লিভারের? চিমটা, চিমটাও দেখবে যখন তুমি চিমটা ঠিক এরকম দেখতে হয়, দেখবে এখানটা হচ্ছে অবলম্বন পাচ্ছে, দেখো এখানটা দিয়ে কাজ করছে। তাহলে এরকম যদি মনে হয় যে একদিকে অবলম্বন থাকবে, মানে একদিকটাকে অবলম্বন করে একদিকটার কাজ হবে, তো এরকম হচ্ছে কি না তৃতীয় শ্রেণী। তুমি ফানাসির কোথায় পাবো? ফানাসি একদিকটা অবলম্বনে একদিকে কিন্তু কাজ হয়, ঠিক আছে। সেরকম সব কিছু যেটা দেখবে যে একদিকে অবলম্বন একদিকে কাজ, যদি বুঝতে পারো সেটা প্রত্যেকটা কিন্তু কি তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়েছে। ত্রাম্যমালের রং কেমন? লাল, হলুদ, সবুজ আর কালো। দেখো তামা তো লাল কালারের, তাহলে তাম্যমালের রং হবে লাল, কোনো ব্যাপার না, খুব ইজি প্রশ্ন। আচ্ছা চলো, যেহেতু বাদামি অ্যাকচুয়ালি হবার কথা ছিল, তো যেগুলো লাল আছে তো লালই বলতে হবে, ঠিক আছে। তো ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেগুলার কিন্তু এবার ক্লাস আসতে থাকছে, সামনে পরীক্ষা রয়েছে, তোমার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে, কেউ কোনো কোচিং সেন্টার বলে পূরণ করে দিতে পারবে না, না পড়াশোনা করলে, ঠিক আছে। আর যদি ভর্তি হওয়ার ইচ্ছা থেকে যে প্রিপারেশনকে আরও স্ট্রং করবো, তোমরা তো ক্লাস দেখছো, ঠিক আছে, যদি মনে হয় যে আমরা করবো তাহলে তোমরা করতে পারো, ঠিক আছে। চলো আজকে এখানেই ক্লাসটা আমরা শেষ করলাম, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ, রেগুলার ক্লাসে জয়েন হয়ে যাও।